তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, যে একটু আগে বললাম যে মালদ্বীপে থাকেন, উনি হচ্ছে আহমেদ চাহান। আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের বাইরে চলে যাওয়া। ওনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন, এবং ওনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম, মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিকুয়েলি আমি এখন আজকে বলবো আর কি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন, সেই মসজিদ ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সংসারের মানে ঘানি টানতে হয়, তো ওনার বড় ভাই তেমন চাকরি করতেন না, বাবা অসুস্থ ছিলেন। তো উনি কি করতো, ওই যে আরবি পড়াতো, যেহেতু কোরআনের হাফেজ, আশেপাশে এলাকার বাচ্চা কাচ্চা পড়াতো। তো যাই যত পেতো আর কি, ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আর কি। তো ওনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, ওনার বন্ধু বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে আমি আশেপাশে কোনো মসজিদে যদি এই রমজানের সময় তারাবির হুজুর লাগে তারাবি পড়ানোর জন্য, আমাকে একটু রিকমেন্ড করে দিস আর কি। তো ওনার এক বন্ধু এরকম ওনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর ওনাকে নক করে যে আমি একটা মসজিদ পেয়েছি, তুই একটু আয়, কথা বলে যা। তো ওনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে ওনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না সে এলাকার, উনি বারণ করেছেন, পাশের এলাকা, এবং মসজিদটা হাইওয়ের সাথে। আচ্ছা, তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে, কিন্তু উনি এই মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আর কি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আজান শুনতে চান। উনি একটু হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে স্টুডেন্ট পড়াবো, আর এরকম আসলে ইয়া করবো আর কি, মসজিদে তারাবির নামাজ পড়াবো। তো আজান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ড আবার ওনাকে বলে নাই যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল মসজিদের জন্য। তো উনি কি করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছে আজান, উনি আজান দেন, এবং আজানটা দেওয়ার পরে ওনার আজান শুনে সবাই খুব প্লিজড হয় আর কি। আচ্ছা, তো বলে যে ঠিক আছে, তুমি মুয়াজ্জিন হয়ে যাবে মসজিদে। তো উনি আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদে ঢুকলাম এই জায়গায়, পাশের মসজিদে। তো ওনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। তো এই মসজিদ উনি জয়েন করে, এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদের চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা, খালি যেই পোর্শনটা ঢোকার সেই পোর্শনে ওইটা ওপেন আর কি, ওখানে কোনো গেট টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পড়ে, এবং পুকুরে এরকম ঘাট করা যে সবাই উজু যেন করতে পারে। আচ্ছা, ঠিক পেছন সাইডটা একটা কবর, দুটা কবর আসলে, একটা স্বামী স্ত্রীর দুটা কবর আর কি। এটা ওনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে 30 বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। তো তার ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদের ওই জায়গাটায় থাকতেন আর কি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে, উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। মোস্ট অফ দ্য টাইম দেখা যেতে ওই শাহান ভাইকে ওনাকে নামাজ পড়াতে হতো বা আজান দিতে হতো, কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আর কি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়েতে যারা যাচ্ছে, তখন জোহর আসর ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। তো ফজরের ওয়াক্তে নামাজের লোক পাওয়া খুবই ভালো ওই জায়গাটায়। ইভেন হার্ডলি এই মসজিদের আপনার মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোন ডিসিশন নেওয়ার জন্য হলে আসে, বেতন টেতন দিতে হলে আসে। তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে, তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা, মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে, মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। আমার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কি করলো, সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টুজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি মানে প্রিপারেশন নেন। ওই মোবাইল অ্যালার্ম বাজে, সে উজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য উজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত হতে পারে। এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে উজুটা করে পিছন দিকে ঘুরতেই
দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে, ওনার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে, কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশের মানুষ নাই, তো উনি ভাবে যে মসজিদের ভেতরে অথবা আছে। মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না, কেউ নাই। একটু খানিকটা অবাক লাগে, তো বলে যে আরে ভাই আসলে এত বিরক্ত এসব জিনিসগুলা, আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার এখন আমার কেয়ার হয় না, মানে কে আসলো না আসলো ভ্যানিশ হয়ে গেল আমি খেয়াল করি নাই ওনার চেহারাটা। ওনার পরে পিছনটা আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে তিনি সেইম ভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে। আমি যে কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে, আপনি এক কাজ করি আমরা নামাজ কালাম পড়ে তারপরে জিয়ারত করলাম। বলে না, আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলে না, আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে, আমি চাই না এরকম কিছু হোক। যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো, যে উনি অজুখানায় চলে গেল, যেতে যেতেই লোকটা ওই জায়গাতে আর নাই। অজুখানা থেকে পেছনে তাকায়, যে নর্মালি যে লোকটা ওখানে মানে কবর জিয়ারত করতে দেখে, ওই লোকটাকে আর পেল না। তো যাই হোক উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম করে ঘরে ঢুকে শুয়ে পড়লেন। সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না, 2 দিন না, টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায়, পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য আপনার পুকুর ঘাটে যায়, এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়। আচ্ছা, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়, একই ছবি, মানে একটা দেয়ালের মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা। কবরের একই প্রান্তে একই কোণায় দাঁড়িয়ে উনি কবর জিয়ারত করছে। ওই ঘটনার থেকে 20 দিন পর এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে হয়তো অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কারণ ফজরের ওয়াক্তের আভা, রাতের আভা অলমোস্ট সেম। দরজাটা খোলার পরে সেই লোকটা দেখছে। তো বলে যে ভাই আমি তো ওরকম ভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি না, এই পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল, প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া, পাঞ্জাবি পাজামা, সুন্দর গঠন, বলবো না যে খুব অদ্ভুত গঠন, তাও না, উনি খুবই সুন্দর ভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম, এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃত্যুর খবর জানালো না। ফার্স্ট অফ অল আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসেন, কেউ যদি মারাও যায় সে পরদিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তোবা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়, মোস্ট অফ দ্য লাশের কবর এভাবে হয়, আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকার কোন লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে। মাইকে তো আমি এরকম এলান করি যে কে মারা গেছে, অমুক মারা গেছে, এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই, কিন্তু আপনি তো এরকম কেউ জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা দুজন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব, দাফনের সর্ব প্রস্তুতি নেওয়া আছে, কবর ফোড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। তো উনি বলে যে না, আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটা আমার দেখা দরকার। তো ওনার মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশ টাশ কোথায়? বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়, ঘাবড়ানোটা যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক, উনিও ঘাবড়ে যায় এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন
মানে কি, উনি নিজেকেও সামলাতে পারছেন না, আর ওই মুহূর্তে তার বাথরুমেও যাওয়া দরকার। তো উনি বলছে যে না, আপনি জাস্ট যেভাবে পারেন এই লাশটার দাফনের ব্যবস্থা করেন। উনি তো মোটামুটি মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবে না। তো লাশটা এমন ভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসা যায়, অনেকের বাচ্চা লাশ আসে হয়তো কাইন্ডলি তাতে দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না, আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। আর দুইজন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নাই, বা এরকম কিছু একটা তিনি বলেন। বলে না, আপনাকে এর জানাজা পড়তে হবে। আপনি যদি এনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না, আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজা পড়ব। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে, একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে উনি, মোবাইল ফোন সব রুমের ভেতরে, তো রুমে তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়াতুল কুরসি পড়ে। কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে, বলে আমি আপনার লাশের জানাজা পড়বো না। উনি কি করে, একটা দৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন। হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে তাকাতে যখন মাথা উঁচুতে তাকায়, মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আভাটা আস্তে আস্তে সরে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। তিনি যে এলাকায় ছিলেন, জায়গাটাই কবর। উনি যে এলাকাতে ছিলেন সে এলাকায় উনি নাই, মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরেই পাড়া পড়বে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই। মরুভূমির মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবর, কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় কিভাবে আসলাম, ওনার কোয়েশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। উনি এটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এভাবে ফেস করব, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরেও ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। উনি কি করলো, যে যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা ভৌ দৌড়ার প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে। আসলে দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে। মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে আসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না, মানে বারবার কোয়েশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল, তখন উনি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে না। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না, এখন আর শব্দটা আসছে না, সে কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায় সে, মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ, আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদের ভিতরে যেতে হবে, আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দেবেন, না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখব, আমি এই লাশের চেহারাটা দেখব, আমাকে চেহারা দেখা, তাও আমি জানাজা দিব না। তো ওই লোক বলে ঠিক আছে। কাফনের কাপড় সেই মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে, অথবা হুজুরের হবে, মানে যে লোকটা এসছে লাশ নিয়ে তার হবে।
শাহান ভাই বলে, শিয়ান ভাই সেটা চিন্তা করছিল যে এবং আপনাদের কি চিন্তা সেটা আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে লিখে পাঠাবেন। মানে সে কি চিন্তা করেছিল আর কি। আমি ভুল চিন্তা করেছি, আমি যখন শুনেছিলাম আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমি ভুল চিন্তা করেছি, তো আমি খুব স্মার্টলি উত্তর দিয়েও দেখছি যে না আমার উত্তরটা হয়নি। উনি বলল যে, শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যে এটা হয়তো বা আমার চেহারা হবে অথবা যে নিয়ে এসছে তার চেহারা হবে। তাই হয় সাধারণত, তাই তো হচ্ছে ঘটনাগুলোতে। যখন লাশের মুখটা থেকে মুড়ানো গিট সরানো হলো, দেখলো এটা তার বন্ধ করে দেবো, দাদার এখন ঘটনাটা বন্ধ করে দেবো। হ্যাঁ, তার দাদার লাশ, তার দাদা জানের লাশ। উনি মারা যান 2004 সালে। কিন্তু দাদার যে লাশ উনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এইটা উনি কখনোই চিন্তা করে নাই, কখনোই ভাবে নাই এটা যে তার দাদার লাশ অন্য একটা জায়গায়। তো উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায় তখন ওনাকে বলে, কয়েকটা ভালো কথা বলে যেগুলো আমি রেডিওতে শেয়ার করছি না, ওনাকে বলে যায় এইসব কথাগুলা এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। আপনাদের মধ্য থেকে যারা ভৌতিক উপন্যাস শুনতে পছন্দ করেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। স্টোরি লেন চ্যানেলটিতে পৃথিবীর বিখ্যাত সব হরর উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও আকারে উপস্থাপন করা হয়ে থাকে। আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে প্রেস করে আপনারা স্টোরি লেন চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। স্টোরি লেন চ্যানেলে আপনারা পৃথিবীর বিখ্যাত সব হরর জনার উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও বুক আকারে শুনতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এই ভিডিওটি কোথা থেকে শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে ওদের জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দুঃসম্পর্কের আত্মীয় বাসায় সে যশোরে প্রায় সময় যে উঠতো আর কি, কোন এলাকায় উঠতো যশোরে সেটা শেয়ার করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসেই তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে সেসব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতো। তো ও যেত, এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস থাকতে হতো। তো সেখানে থেকে ওই জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। ওই বাসাটাই থাকতে হতো তাকে, কারণ হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে আদর সম্পর্কের আত্মীয় ছিল তার, আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010-এ ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72, ওনার 2 ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3 তলা বাসা, 3 তলার 2টা ফ্ল্যাট। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো, একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম তো পাশের রুমে আর কি, আর 4 তলার ছাদ ছিল। তো উনি গেলে 3 তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30-6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, এবং বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, গরমকালের তো এরকম সময়। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে, তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তে আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। তো সে রিক্সা করে, রাস্তাতে আপনি ঘটনা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যে উঠে, তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিকভাবে, আর মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে, এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্চ করতে একটা ছোট্ট কাজের মেয়ে, সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো
ও মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা, ও এই রিলেশনটা ওরকম ভাবে মানে মেইনটেইন করে maintain বলতো করে না। গেছেন, হ্যাঁ। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সবসময়, তো নক করবো। তো নিচেই ওই মেয়েটা দাঁড়ায় আছে এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায়। এই সময় যেটা দেখা যায় না, উনি হ্যাঁ। ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে ওই মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা, তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসার অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি? লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা, বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। না। আচ্ছা, তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি, তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছে ও, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয়, ফ্ল্যাটে উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই খাওয়া মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নরমালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, বলে যে না একটু রেস্ট নিয়ে নেক্সট কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো যে 8টার দিকে বের হবে, একবারে একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভয়ে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলার থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা, তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যায় না এটা এই বাসার মানুষ। তো ও দেখে যায় ভাড়াটিয়া নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা, ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে। তো ওইগুলি দেখে চেক করে বাসায় আসে, 10টা থেকে ঢুকবে। আমারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আমার নক করে, কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট, একটা 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে, 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চাচামেচি থাকার কথা। ওই মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চাচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই, কিন্তু এত খাওয়া দাওয়া। ও খেয়ে ফেলে। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন যাবার যুগ, মোবাইল ফোন মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল। মোবাইল ফোন নকিয়া ছিল, ওর একটা মোবাইল ফোন নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে, তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে, ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান দেয়। টান মানে কি, কাঁধ ধরে ডাকার জন্য যেরকম ঝাঁকানি যায়, ওর কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কেটা। বলে এত রাত্রে ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30টা। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপি নিয়ে দাঁড়ানো, যাকে দেখেছিল সন্ধ্যার সময়। কুপি নিয়ে সন্ধ্যার সময় যাকে দেখেছিল, বিকালে না, সন্ধ্যায়, এবং কুপি নিয়ে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে
খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বলেন সকালে দেখা করো। বলেন না, না এর যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কি করে দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখি মেয়েটা উঠে ছাদের দিকে। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে, উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে। ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা করে। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই, আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো। জিজ্ঞেস করলো, কি রে বাবা কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? ফার্স্টেই গলদ, তোমার বাবা মারা গেছে আরো 2 বছর, 3-4 বছর আগে। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। খালু বাসায় নাই মানে কি, মানে এটা কিরকম না, ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়। তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেকদিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সবকিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ে বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত্রে 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে অনেক ভয়াবহ। 2010 বললেও কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না রাত্রে 1:30টায় বের হয়। সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, গোডাউন অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে উনি গোডাউনে দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে গেলে তো মানি ব্যাগ লাগবে। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনার দরজা নক করতেছেন কেন? বলে যে খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার তো দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকে, ছাদে কথা হলো মানে কি? বলে খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টা পাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে সাতক্ষীরায় গেছে, আর উনি ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, পাশের। আর যে লোকটা দায়িত্বরত ছিল ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়েকদিন আগে আবার, আপনি কবে আসেন? বলে আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা আকাশটা ভেঙে পড়ে। বলে বলেন কি? আচ্ছা এই কাহিনী হয়েছে, তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। আসেন ভাই, ও কি করে একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেলে সবাই হোটেলটার নাম চিনে যাবে, তাহলে বলার দরকার নেই, আমরা শুনি না বলি। হ্যাঁ, তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ, তো 3 তলার রিলেটেড সবকিছু, 3 তলার রুম পায়, 302 নম্বর রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে, রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব, আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা
মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার আমি সাহাবের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো ওর অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নেই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে। নর্মাল কোনো হোটেলের মতো এসি ওয়ালা হোটেল না, নর্মাল হোটেল। ও বারান্দায় যাবে, এখন আবার এসি টেসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালালো, পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে। এটা কেমন পিছলা পিছলা, এটা কেমন পিছলা পিছলা। ও মোবাইলের লাইট জ্বালে, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম ওইটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ টানুষ পড়া, বোঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি দুইটা হাত সাথে রাখা, মাথার সাথে দুইটা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যায়, নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে পুরো হোটেল যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নো নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে না রে ভাই আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, পা দিয়ে ফিল করছি আমি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনের থেকে লাস্ট 2 দিন গোডাউনের থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জানে দরজা নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিওসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, ওই মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। ও বলে নাই যে মেয়েটার সাথে দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আমি ওনার কথা জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ কি খবর। হ্যাঁ বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা ওনার আপা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই মেয়েটা বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে দাঁড়িয়ে ছিল। ও তো ভাই ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাবো না, এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পড়াতে থাকে। ওই দিন বাসা মানে গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে পড়তে পুরো রাস্তায় সে দোয়া পড়তে পড়তে, যে মানুষ কখনো অতটা দোয়া টোয়া ছিল না, ও দোয়া পড়তে পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে থাকতে অনেকদিন পড়া, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায় দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেইনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন, সকালবেলা আর বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর, যেটা আপনি বলেন যে ডাক্তার বাংলাদেশে কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আছে, ভাই ওই ডাক্তারের কথাটা শোনে, এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে। আস্তে আস্তে ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই, ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসূল আমাকে কোথাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার, এটাই ছিল ঘটনা আজকে শেয়ার করবো। সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না, বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি,
এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর ভাইয়ের একটা জুবাইর নামের একটা বড় ভাইয়ের আমার এলাকা। তিনি 2001 সালে এই তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন ভাই এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই, তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে। এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বললো যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম তিনি আসলে করছে কি, দেখি কি মানসিক ভাবে অসুস্থ। আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লেখতো খাতার মধ্যে। আসলে কি লেখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট, তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্ট গুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2-1 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমন ভাবে ঝুলে পড়ে রাসেল ভাই, গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ঝাঁকানো শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো? তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই, যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কে, কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো ছাদে, কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে, এবং এই ছাদের চাবি
নিষেধ। ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত, এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই। এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টিতে থাকে। তো দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসারউদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসারউদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তার সাথে তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে। ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে এসে ওই লোকটাকে নিয়েছে, নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কিভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না। উনি তৎ করে চলে গেল চাবি ছাড়া, তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাবো। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি, আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। এর মাঝে ওই হামজা সাহেব নিচে নেমে আসলো। নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, একটু কম কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়ি এলাকা কনভিন্স করে বাসার ছাদের চাবির জন্য, উনি যে প্রতিদিন ভাই একদিনও মিস নাই, হারাম একদিনও মিস নাই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়ি এলাকা থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজুরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে। যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট। 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসারউদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তা করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি আছে, কেউ নাই। সঙ্গে সঙ্গে ভ্যানিশ মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও এরকম ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে, ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালা নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3 তলা বাড়ির নামটা কি, আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে তো উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যাওয়ার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে খাচ্ছে, ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন একটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী, যে এমন ভাবে তাকালো যে লাল লাল 2টা চোখ তাদের দিকে কর্কট দৃশ্যে তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাতে আর দরজা খুলবো না। রাতে তাই করলেন, রাতে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়ি এলাকায় জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু, ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই।
কোথায় আছে, কই গেছে, আর আসলো না রাস্তা 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে তিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন এই যেরকম আমাদের আমার রুমমেট হামজা উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কি ভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, আমরা কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করতে থাকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন। যাই হোক তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে চার্জ করতে যেত না যে বাড়ির পিছনে কি আছে না আছে বলে দেখতে যেত না আর কি। যাই হোক ওনারা থাকলো 1 মাস, রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের কোনো খবর নাই। তো খবর নেই মধ্যে উনি ভয়ে কাটাচ্ছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না আর কোনো কিছু দেখতেছে না, ওনার নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা মানে কি বলে জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো ওই খাতাটা দেখলো, যে খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কি ওপেন করি প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, এইটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সে মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা অবয়ব, মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা আমাকে যখন তোমরা খুঁজে পাবো না এই জায়গায় সার্চ করো, লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢুকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুম দরজার উপরে একটা ছোট রুম খোপ করে রাখা কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজ গুলো যায় আর কি। তো যাই হোক এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলা ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়ির কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়ির ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল, তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি, এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা, এবং গন্ধ বিকট পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে, ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটা এর থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে, তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে, বস্তাটা খোলার পর দেখে এখানে 22 টুকরা লাশ, ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু মাংস লেগে গেছে, গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরও দেখে লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল জায়গায়, অনেকে দেখতে এসছে যে ছোপ কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে, মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছে যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা খাতায় লিখে, সেই ছবিটা লিখে সে এখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গাটা, সেটা খুবই তো অলৌকিক। তো যাই হোক রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই,
কিচ্ছু খুঁজে বের করতে পারে না, কিছু না, খালি কোনো ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না, নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করার কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে। সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন, প্রত্যেকেই হয়তো বা আপনি না জানিয়ে চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই ততদিন পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী সে তাকে তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি মানে মানুষজন কিভাবে চিন্তা করবে, প্রথমে আমিও বিশ্বাস করি নাই। প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে তার সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা সে সিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত যে তোমরা ছাদে উঠেছো না। আমি এটা আসলে ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালিই থাকে। তো আমার ওয়াইফ তখন আপনার আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরের পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাতের বেলা আসলে ভাই আমি মানে গেম খেলি তো আসলে জানেন আগে সেই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম, আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, হ্যাঁ মানে জোরে জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই, আর আমার ঠিক রুম থেকে বের অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা মানে খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো, তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক, আমি দরজাটা খুলে ফেললাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। তোমার কি তুই তো আমার রুমে আয়, তুই আমার রুমে আয়। আমি ওর রুমে গেলাম, যে রুমে আমি আগে থাকতাম শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম, আলিফ ভাই দেখ। আর ওর রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে যে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম, তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5টা 30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে, আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই, এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না আমার সারা শরীরে গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ আতরের গন্ধ, বলে কি হ্যাঁ আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বেরিয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা, মানে আতরের গন্ধ যে মুভ করতে সেটা তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতরের গন্ধ দেখলাম আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ টন্ধ পাইতেছো? বলে আরিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, ওই জায়গায় এখন আর কোনো গন্ধ টন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো আলিফ ভাইয়া আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, তো গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না, না এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলা নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখানে এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে।
কেউ কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোন নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসেনার ভালো আছে। বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো বিকট আওয়াজ আমাদের রুমের, আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতেই এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমার মানে বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার টাইভার আসলে বসে এখানে। তো কি হয়, ওই লাইটটা ওইটার উপরে মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একা একাই? একা একা। আচ্ছা। আমি বললাম যে তুমি ও মানে আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও, ও সুইচ দিতে গেছে ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো। আচ্ছা। কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজর আজান দিয়ে দিচ্ছে, আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হইলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তোরা শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি কিন্তু এটা যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাত্রেবেলা। এটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল সুভাষিস নামে ভাইয়ের, সুভাষিস তা আর কি, তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছিল, পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো সুভাষিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো সুভাষিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো সুভাষিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরে মারা যান। তো এরপর থেকে তার বাবা 2003 সালে, এরপর থেকে তার বাবা এই পেশায়, এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন ডোম, কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো। তো তিনি রেগুলারলি ওনার যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনে প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ, তো ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে, যে আমার ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোন একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অতিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন, এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েট আছে, তাকে জাগিয়ে তুলেছে, এবং সবাই লাশ কাটতে পারে না, বেশ স্কিল হ্যান্ড লাগে, বেশ অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমি আমার জীবনে, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে,
কুলে যাওয়ার লাশ তো রাস্তা থেকে কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকে এভিডেন্স পাই, লাস্টে ডিএনএ করা লাগে, যাই হোক হোয়াট এভার। তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টা সুইসাইড কেস আর 8টা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের চাল চলন কিরকম, তাদের চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাস্তা 8:30 বেজে যায় এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্ম শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকে সে বললো যে আচ্ছা আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই, হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে, লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই, যাওয়ার পরে সেটা দেখি যে হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা। তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, দুই পাশে একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তে আস্তে আসার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথার আগে থেকে বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এটাতে আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও বেঁচেতে পড়ে যাই। বেঁচেতে এমন ভাবে পড়ি এবার আমার কিছুই মনে নাই, আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠায়, তার তো অ্যাসোসিয়েট আছে ওই সময়, ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলেন না আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলাম না মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড তখন, তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আছে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, বলে যে কখন আমি একদিনে 4টা লাশে কাজ করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে মিল, আবার মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে সরে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে সরে যেতে পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আরেকটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোর আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপার দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5 তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায়, মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। সেই লাশটা পোস্টমর্টম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো এবং সে বললো যে না এই চাকরি করা সম্ভব নয়, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি,
এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে। ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না। বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্ট, তার মেয়েটা মারা গেল। এবং শ্বশুর বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে একদম এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে এখন। মিলে যাচ্ছে, মানে কি মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার একদম। পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে যে একদম। তার মেয়েটা তার 4 দিন সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে, এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসার সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এইটাই এটার সাথে কেমন এটার সাথে একটা ম্যাচ করেছে Match যে করেছে, হ্যাঁ। যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা Right. দিচ্ছিল বা এরকম কিছু একটা, এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা কোনোভাবে না উপর কোনোভাবে, আল্লাহ তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 2 বছর থেকে 2 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্ট রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাই কোনো কিছু দেখে নাই, কোনোদিন কিছু দেখা না। নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে সে একটা হয়তো। হিন্ট পেয়েছে, কিছু Hint একটা পেয়েছে, সেটাই, ঘটতে সেটাই। যাচ্ছে। সেটাই আমারও তাই মনে হয়, এবং খুবই অদ্ভুত এবং ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, হ্যাঁ, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং আমি- মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলছে, বলে যে আমি জানি আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার 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 ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, আচ্ছা। অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরির জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে। এটাই ছিল রাসেল ভাই ঘটনা।